স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমার বোনরে বাজারের মেয়ে মনে হয়, বিয়ের আগেই কেন রুমে নিয়ে যেতে চাইছস? তোর বোনরে আগে আমার সাথে রুমে পাঠায় দেখ, কুত্তার বাচ্চা, লুচ্চা শালা। কথাগুলো বলেই বোনের হবু বরকে টানা ৩-৪টা থাপ্পড় দিয়ে ক্ষান্ত হলো নিশো। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। তোয়া একপাশে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। জাফর সাহেব নিজের সম্মানহানি চুপচাপ দেখতে পারলেন না। অনেক কষ্টে একটা বড়লোক পরিবার জোগাড় করেছিলেন মেয়ের জন্য। মেয়ের হবু জামাইয়ের সাথে এরকম যথেচ্ছাচারী ব্যবহার মেনে নিতে পারলেন না। এতে যে মেয়ের বিয়েটা ভেঙে যাবে, উক্ত স্থানে এগিয়ে গেলেন তিনি। মানুষের সামনে নিশোর গালে থাপ্পড় বসিয়ে দিলেন। তো আর হবু বর আসিফের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, বাবা, আমি ওর হয়ে মাপ চাইছি, তুমি প্লিজ মাফ করে দাও। তুমি এই ঘটনার জন্য বিয়েটা ভেঙে দিও না বাবা। আসিফ রাগে ফসফস করছে। তার বাবা রাজীব সাহেব তেড়ে এসে ছেলের হাত খপ করে ধরে জাফর সাহেবের দিকে কড়া নজর নিক্ষেপ করে বললেন, বিয়ের জন্য রিং পরাতে এসেছিলাম আপনার মেয়েকে। আপনার বাড়িতে এমন একটা উদ্ভট অশিক্ষিত গুন্ডা একটা ছেলে আছে বলেননি তো? এত মানুষের মাঝে আমার ছেলের গায়ে হাত তুললো, এরপরও আমি আমার ছেলেকে এখানে বিয়ে দেব? নো নেভার। আরও কিছু কথা শুনিয়ে ছেলেপক্ষ নিজেদের রিলেটিভদের নিয়ে জাফর সাহেবের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। পরিবেশ নিশ্চুপ। বাড়ির মানুষগুলো একে একে বেরিয়ে যেতে শুরু করলো। জাফর সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। নিশো মাথা নিচু করে বাবার দিকে অগ্রসর হলো। সামনে গিয়ে দাঁড়াতেই জাফর সাহেব তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন। কড়া মেজাজে বললেন, আজকে থেকে এ বাড়িতে থাকার আয়ু তোমার শেষ। এতদিন খাইয়ে পড়িয়ে কালসাপ মানুষ করেছি আমি, কিছু করার মুহূর্ত নেই। বোনের বিয়েটাও ভেঙে দিলে। আজকের পর থেকে তোর মুখ আমি দেখতে চাই না। এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, নইলে আমার মরা মুখ দেখবি। বাবার কথায় থমকালো না নিশো। নিজেও কঠোর গলায় বলল, তো আগে হোটেলে ডেকেছিল 14 তারিখে। ও নিজের সম্মান নিয়ে বাড়ি ফিরতে পেরেছে। কাউকে বলতে পারছিল না সাহস করে, আমাকে বলেছেও। ওরকম একটা ছেলের সাথে কিভাবে বিয়ে দিচ্ছিলেন আপনি? রুম্পা, তোমার ছেলের অশ্লীল কথাবার্তা বন্ধ করতে বলো। বাড়ির আর কোনো অন্যায় করতে পারছে না, বাপের সম্মান কিভাবে ডোবানো ভাবতে ভাবতে এই রাস্তা বের করছে ও। কথাটা বলেই নিশুর হাত চেপে ধরলেন তিনি, টেনে বাড়ির সদর দরজা পর্যন্ত নিয়ে এলেন। তোয়া এবং রুম্পা বেগম দৌড়ে এলেন। রুম্পা বেগম ভাঙা ভাঙা গলায় বললেন, একবার ছেলেটার কথা শোনো না গো। হতেই পারে আমাদের তোয়ার সাথে যে ছেলের বিয়ে কথা হচ্ছিল সেই ছেলেটা আসলেই খারাপ। জাফর সাহেব কিছুক্ষণ অকথ্য ভাষায় গালাগালি করলেন। কেউ আর কোনো কথা বলার সাহস পেল না। তোয়া শুধু ফুপিয়ে কেঁদে উঠল। নিশো মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীরবে বাড়ি থেকে বেরিয়ে এলো। রাস্তায় বেরিয়ে বন্ধু আবিরকে জানালো তার বাড়িতে থাকবে আজ। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মায়ের চোখের জল আর বোনের ফুপিয়ে ওঠা কিছু সময়ের জন্য মাথা নিচু করতে বলেছিল তাকে। বলেছিল এ বাড়িতেই থেকে যেতে। তারপর কে যেন বলল, প্রতিদিন মরার চেয়ে একদিন মরা ভালো। আমি আমার পরিবারের বোঝা। বেকার ছেলেকে কেউ ভালোবাসে না। বাপ মা একটা ছেলের দায়িত্ব খুব বেশি হলে টেনে টুনে 20 বছর পর্যন্ত নিয়ে যেতে পারে। তারপর ছেলে কিছু না করলে বাড়িটা আস্তে আস্তে জ্বলন্ত শিখা হইতে থাকে। ওই যে আলো ছাড়া থাকা যায় না, আবার তাপও সহ্য হয় না, সেরকম অবস্থায় আছে আমি। আম্মারে না দেখলে কলিজা পড়ে যায়, কিন্তু পরিবার বেকার ছেলেটা দেখতে পারে না। পরিবার ছাড়া থাকতে পারি না, আবার পরিবারের সবার ব্যবহার বিষের মতো লাগে। নিশো একটা চাপা শ্বাস ফেলল, মেকে হেসে বলল, ধুর, বেকার হয়েও যে নিঃশ্বাস নিচ্ছি, বাড়ির লোক গলা টিপে মেরে দেয় নাই, এটাই 7 পুরুষের কপাল। আম্মাই তো কয় আমারে জন্মের সময় নাকি লবণ খাইয়া মাইরা ফেললে শান্তি পাইত। ঘরে 28-30 বছর বয়সে বেকার ছেলে আছে, প্রতিবেশীদের কাছে মুখ দেখাইতে পারে না। না পারে বেঁচে থাকতে, আর না পারে নিজের মূল্যহীন দেহটারে ঝুলাই দিতে। কপাল আমার। কথাগুলো বলেই আবিরের হাত থেকে সিগারেটটা নিয়ে একটা টান দিল নিশো। হাতের 2 আঙুলের মাঝে সিগারেটটা রেখে আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছেড়ে বলল, আল্লাহ কেন টাকাওয়ালা বাপের ঘরে পাঠাইল না? সফলতার গল্প সবাই শুনতে চায়, আর ব্যর্থতায় মানুষ নাক ছিটকায়। ভাই, জীবন, ভাগ্য, বাড়ির মানুষ, প্রেমিকা, সময়, সবকিছু আমার সাথে কি গেমটাই না খেলছে? আবির নড়ে চড়ে বসলো, স্বরকোমল করে বলল, সাবিলার সাথে ব্রেকআপ কবে হলো বলিসনি তো? নিশো সিগারেটে আবার ঠোঁট ছোঁয়ালো, বলল, 2.5 মাস আগে। খুশি সংবাদ নাকি যে উচ্ছ্বাস নিয়ে জানাবো? কথায় আছে না, বেকার প্রেমিকের চাকরির সম্ভাবনা যত কমতে থাকে
প্রেমিকার বিয়ের সম্ভাবনাও আরও বাড়তে থাকে। নিশোর কথায় শ্বাস টানলো আবির। ছাদে বসে খোলা আকাশটা যেন এবার তার কাছেও ভারী লাগছে। নীরব কণ্ঠে শুধালো, কান্না পায় না তোর ভাই? আমার ফ্যামিলি এমন করলে আমি কি করতাম? নিশো হো হো করে হেসে উঠল, বলল, কাঁদবো? ধুর বেড়া, চোখে পানি থাকলে তো চোখে পানি আসবে। ভেতরটা তো পাথর হয়ে গেছে, আঘাতগুলো ভেতরে লাগলে ঠক ঠক আওয়াজ হয়, চোখে পানি আসে না। খোলা আকাশের নিচে দুই বন্ধুর কথোপকথনের মাঝে চিলেকোঠার দরজা খুলে কেউ ছাদে এলো। আবির পেছনে তাকাতেই কাউকে দেখে বলল, ফালাক, তুই কিছু বলবি? ফালাক, যার অর্থ সুন্দর আকাশ। এই মেয়েটা একটা সুন্দর আকাশের মতোই তার পরিবারকে একটা গণ্ডির মধ্যে রেখেছে। তার জন্যই পরিবারটা যেন একটা ছোটোখাটো ফুল শোভিত বাগানের ন্যায় হয়েছে। এখানে সবটা ভালো হয়, সবটা। এই 17 বছর বয়সী মেয়েটা পরিবারের সবটুকু মাথায় রাখে। ফালাক একটু এগিয়ে গিয়ে বলল, ভাইয়া, তোর বন্ধুকে সাথে নিয়ে খেতে আয়। তুই যা, আমরা আসছি। একটু শান্তি হবে খাওয়ার জন্য। ভাত তো জীবনে কম খেলাম না, বাঁচার জন্য প্রচুর ভাত খাওয়া হয়েছে। এবার একটু শান্তি খেয়ে ঘুম দিতে চাই। কথাটা বলেই নিশো ফালাকের দিকে তাকালো। ফালাক মাথার ওড়না সামনের দিকে বর্ধিত করে নিল, নরম গলায় বলল, খারাপ সময় ভেঙে পড়তে নেই, খারাপ অবস্থা থেকে বের হতে পথ খুঁজতে হয়। ভালো করে খুঁজলে পথ পাওয়াও যায়, আর সেই পথ ধরেই এগোতে হয়। জীবনকে তুমি আমার চোখে দেখোনি ফালাক। জীবন জলোচ্ছ্বাসের চেয়েও ভয়ঙ্কর, গিলে নিয়েছে আমাকে। এখন শুধু উগরে দেয়া বাকি। থাম তো, আমি এবার বাবাকে বলে তোর কোনো একটা ব্যবস্থা করে দেবো। এতদিন বলছি, তুই রাজি হোস নাই। এবার না করলে তোর সাথে আমার সম্পর্ক শেষ। তুই আমার বাড়িতেই থাকবি আজ থেকে। আবির কথাটা বলে নিশোর বাহু ধরে দাঁড় করালো। দুজনকে উঠতে দেখে ফালাক সিঁড়ির দিকে এগিয়ে গেল। একবার পেছনের দিকে তাকিয়ে নিশোর আবছায়া মুখটা দেখে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে উঠল, আমি আমার চোখ দিয়ে আপনার পৃথিবী, আপনার জীবন কি করে দেখবো নিশো ভাই? আপনি তো আপনার নিজের চোখ দিয়ে আমার পৃথিবী কখনো দেখার চেষ্টা করেননি। দুদিন ধরে নিশোর একটু ভালো ঘুম হচ্ছে। কিছু করার চিন্তা যদিও মাথা থেকে কখনোই যায় না, তবুও এখানে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারছে। ফালাকদের বাড়িতে কখনো আসলেই তার এমন শান্তি শান্তি লাগে। যদিও এটা তার চাচার বাড়ি, তবুও আবিরের বন্ধু হিসেবেই বেশি সমাদৃত সে। আবির আর নিশো একসাথে বড় হয়েছে। অন্যান্য চাচাতো ভাই বোনদের মধ্যে ঝগড়া মারামারি হলেও নিশো আর আবিরের মাঝে কখনোই এমন ছিল না। নিশো আর আবিরের বাবারা মায়ের পেটের ভাই নয়, তারা সৎ ভাই। এক বাড়ির দুই বোনকে বিয়ে করেছিল তাদের দাদা। সম্পর্ক একটা থাকলেও নিশোর বাবা জাফর সাহেব এবং আবিরের বাবা জাবেদ সাহেবের মাঝে ভেতরে ভেতরে অপছন্দের একটা ব্যাপার আছে। নিশো এ বাড়িতে আসুক সেটা জাফর সাহেব কিছুতেই চান না। কোনো এক সময় দুই ভাইয়ের ঝগড়া ফ্যাসাদের জন্য নিশোর দাদা নিজের দুই ছেলের মধ্যে এক ছেলে অর্থাৎ জাবেদ সাহেবকে ত্যায্য পুত্র করে দেয়, যার দরুন নিশো আর তোয়া ব্যতীত এ বাড়ির কারো সাথে ও বাড়ির কারো সম্পর্ক নেই। নিশোকে থাকার জন্য আলাদা দুই কামরার একটা বিল্ডিং দেয়া হয়েছে। দোতলা বিল্ডিংয়ের পাশে একতলা বিশিষ্ট 2 রুমের একটা ছোট বিল্ডিং। সামনেই বড় একটা বাগান আর মেইন গেট পর্যন্ত একটা রাস্তা চলে গিয়েছে বাহিরের মেইন সড়কে। নিশোর রুমের পেছন দিকে একটা দরজা আছে, পাশেই একটা সাদা রঙের জানালা। দরজার বাহিরে শ্যাওলাযুক্ত সিঁড়ি আর একটু সামনেই একটা পুকুর। প্রতি মাসে ফালাক লোক নিয়ে পুকুর এবং পুকুরের আশেপাশে পরিষ্কার করে। সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে নিশোর। গত 2 রাত একদিন কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে তার কোনো হদিশ নেই। আজ সকালে ঘুম ভাঙতেই পেছনের সিঁড়িতে এসে বসলো সে। এখান থেকে ও বাসার ছাদ একদম কাছাকাছি, ছাদের সবটা স্পষ্ট দেখা যায়। ছাদের একদম শেষ ভাগে এলে তবেই এখানে সিঁড়িটা দেখা যায়। চিলেকোঠার দরজা খুলে কাজের মহিলাটি ছাদে উঠল। বড় এক বালতি জামাকাপড় রোদে দিচ্ছিল, সেটাই আনমনে তাকিয়ে দেখছিল সে। হঠাৎ সামনের দরজায় ঠকঠক আওয়াজ হয়। নিশো উঠে গিয়ে দরজাটা খুলে দিল। বাহিরে রাবেয়া বেগম দাঁড়িয়ে, উনি জাবেদ সাহেবের সহধর্মিণী। নিশো ঘুম থেকে উঠেছে কিনা সেটাই দেখতে এসেছেন ভদ্রমহিলা। পেছনের দিকে দরজা খোলা দেখে তিনি মৃদু হেসে বলে উঠলেন, উঠেছিস কখন?
নিশো পেছনে ফিরে একটা কাঠের পুরনো চেয়ারে গিয়ে বসতে ইশারা করে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এই তো মিনিট 10 আগে। 36 ঘন্টা আমার কিভাবে চলে গেল বুঝতে পারছি না। 2 বার উঠে খেয়ে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। কতদিন ঘুমাই নাই। রাবেয়া বেগম চেয়ার টেনে বসলেন। আমি একটু বাবার বাড়িতে গেছিলাম বলে এভাবে থাকতে পেরেছিস। আজ থেকে তোর সব কিছু আমাদের নিয়মেই করতে হবে। সকালে ঘুম থেকে উঠে ওই বিল্ডিংয়ে চলে যাবি, নাস্তা শেষ করবি, 12টার দিকে গোসল শেষ করে জোহরের আজান দিলে মসজিদে চলে যাবি, নামাজ শেষ করে সোজা গিয়ে দুপুরের খাবার খেয়ে আসবি। রাতের খাবার 9টায়, নামাজ ঠিক মতো পড়বি। আমি আমিনাকে বলবো শুকনো কিছু খাবার এখানে দিয়ে যেতে। নিশো পেছনের সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে বাহিরে একতলা থুথু ফেলে বলল, চাচি, গতকাল পানি নিয়ে কুলকুচি করে ভাত খেয়েছি। আচ্ছা, ব্রাশ পেস্ট পাঠিয়ে দিচ্ছি। ট্যাপ ভালো আছে, পানি আসছে। হ্যাঁ, সেটা ঠিক আছে। জামা কাপড়ের কিছু তো দেখছি না। এক কাপড়ে জাফর সাহেব বের করে দিয়েছে। বাপের নাম ধরে বলতে লজ্জা লাগে না? লাগে না। শোন, তুই তো আবিরের বাবার কাছ থেকে এমনি টাকা নিবি না। এক কাজ কর, কি কাজ? ফালাগে 4 মাস পর উচ্চ মাধ্যমিক, ওর সিলেবাস 4 মাসে শেষ করে দিতে পারবি না? নিশো কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে পড়াতে হবে? হ্যাঁ, কোচিংয়ে এত মানুষের মাঝে মেয়েটা পড়তে পারে না। তুই পড়ালে উপকার হইতো। মাসে ভালো একটা টাকা পাবি, আমিও দিব। ঠিক আছে। রাবেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। অসহায় চোখে নিশোর দিকে তাকিয়ে বললেন, তোর মতো এত ভালো ছেলে, এত ভালো রেজাল্ট থাকার পরও কেন যে চাকরি হয় না? মানি লাগে আম্মা, মানি লাগে। নিশো দরজা লক করে বাহিরের দিকে আসতেই ফালাকের সাথে দেখা হয়ে যায়। বিকেলবেলা সে প্রতিদিন গাছগুলোর দেখাশোনা করে, পানি দেয়। এক পাশে ফলের কিছু গাছ আর তার পাশেই সবজির বাগান, তাছাড়া পুরো বাড়ির আনাচে কানাচে নানান রকম ফুলের গাছ। প্রতিদিনের মতো আজও গাছের গোড়ায় পানি দিচ্ছিল সে। নিশোকে দেখেই মাথায় ওড়না টেনে নিল, মৃদু হেসে সালাম দিল। নিশো সালামের জবাব দিয়ে দাঁড়িয়ে গেল। ফালাক মুখে হাসি লেপ্টে বলল, কেমন আছেন এখন? এ বাড়িতে অদ্ভুত একটা শান্তি আছে। এখানে আসলে খারাপ থাকা যায় না। কেন খারাপ থাকা যায় না বলুন তো? সেটা জানি না, কিন্তু শান্তিতে নিঃশ্বাস ফেলা যায়। চারদিকে একটু দেখুন, এই পরিবেশে থাকলে খারাপ থাকা যায়? নিশো চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল, স্বস্তির শ্বাস ফেলে বলল, তুমি অসাধারণ মেয়ে ফালাক। ফালাক সাগ্রহে তাকালো নিশোর দিকে। অসাধারণ কেন? এই যে 2 বছরে পুরো বাড়ির অবস্থাটাই বদলে দিয়েছ। তোমার মতো একটা মেয়ে বাড়িতে থাকলে সব কিছুই সুন্দর হবে। ফালাক প্রসঙ্গ পাল্টাতে পেয়ারা গাছ দেখিয়ে বলল, দেখুন না কত পেয়ারা, খাবেন? একদম টাটকা পেয়ারা। আমি গাছটা লাগিয়েছিলাম ছোটবেলায়, এখন গাছ ভর্তি পেয়ারা। নিশো আর চোখে পেয়ারা গাছের দিকে দেখল, তারপর ফালাকের দিকে তাকিয়ে শুধালো, তুমি কি আগের চেয়ে অনেক বড় হয়ে গেছো? বয়স 17 বছর 11 মাস, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। নিশো হো হো করে হেসে উঠল। ফালাক মৃদু হেসে নিশোর হাসি দেখছে। এ লোকটা অসম্ভব সুন্দর করে হাসতে পারে, তাকিয়ে শুধু দেখতেই ইচ্ছে করে ফালাকের। সময়টাকে থামিয়ে দিতে মন চায়, কিন্তু উপায় নেই। সময় তো থামিয়ে দেওয়ার কোনো উপায় নেই। ফালাককে দাঁড় করিয়ে রেখে নিশো পেয়ারা গাছের দিকে এগোলো। বার কয়েক লাফ দিয়ে 3টা পেয়ারা পেরে ফালাকের কাছে এসে বলল, এই 2টা রাখো, আমি একটা নিলাম। আমাকে দুটো কেন দিলেন? চাচিকে একটা দাও। আচ্ছা, আপনি এখন কোথায় যাচ্ছেন? স্টলে চা খাবো। আমি বানিয়ে আনি। বেকারের জন্য বেকার কষ্ট করতে হবে না। পকেটে 10 টাকা আছে, 1 কাপ রং চা আর একটা রুটি হয়ে যাবে। আমি আমিনা খালাকে দিয়ে কিছু খাবার পাঠিয়ে দিব রাতে। এই এক শার্ট কয়দিন পরে থাকবেন? বাড়ি থেকে নিজের শার্টগুলো আনলেও পারতেন। এটা পরে এসেছি, এই অনেক। তুই যা, ভেতরে যা। তুই করে বলায় ফালাক তেজে উঠে ভ্রু যুগল কুচকে বলল, তুই করে কেন বললেন? নিশো কপালে হাত দিয়ে কপাল ঘষতে থাকলো। উপায় দেখে বলল, ভুল হয়ে গেছে। তোকে তুই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তাই তোমাকেও বলে ফেলেছি, সরি। ফালাক পেয়ারায় কামড় বসিয়ে বলল, আমি আবির ভাইয়াকে স্টলে পাঠিয়ে দিয়েছি।
ভাইয়ার সাথে মার্কেট গিয়ে দুটো প্যান্ট আর 3-4টা শার্ট বা টি শার্ট কিনে নেবেন। একটা কালো, একটা সাদা, একটা অ্যাশ কালার তো মাস্ট, বাকিগুলো আপনার ইচ্ছা। এই মেয়েটাকে নিশো যত দেখে তত অবাক হয়। মেয়েটা এত কম বয়সে কত কিছু বুঝে গিয়েছে। মা 2 বছর অসুস্থ থাকায় পুরো বাড়ির দায়িত্ব সে নিয়েছে। 2 বছরে মেয়েটা বয়সের চেয়েও বেশি পরিপক্ক হয়েছে, সব দিকে নজর তার। তাই বলে বেকার ছেলেটার উপরও? নিশো কিছু বলল না। একটা বেকার ছেলে এই সুযোগ পেয়ে আত্মসম্মানের জন্য তালে তাল মিলিয়ে জিনিস নিতেও চাইতে পারে না, আবার জিনিসগুলো প্রয়োজনীয় বলে নাও করতে পারে না। চুপচাপ বাইরে চলে আসলো সে। সোজা গিয়ে স্টলে বসলো। পকেটে হাত দিয়ে দেখলো 10 টাকা না, 3টা 10 টাকার নোট আছে। একটা চা আর একটা সিগারেট আরামসে হয়ে যাবে। জামালাকে বলল, বাবা একটা সিগারেট আর 1 কাপ কড়া রং চা দিয়েন তো। রাত 9টা। বাড়ির বাহিরে বোনের জন্য অপেক্ষা করছে নিশো। নিজের সার্টিফিকেট এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিতে এসেছে। বাবার ভয়ে বা বাবার কারণে সে ভেতরে যায়নি। বাহির থেকে ছোট বোনকে কল করে সদর দরজার বাহিরে এসে দেখা করতে বলেছে। কাগজপত্র কোথায় আছে সেটাও বলেছে। মিনিট 10-এর মধ্যে তোয়া বাহিরে এলো। চারপাশ অন্ধকার। আসার সময় বাহিরের বাতি বন্ধ করে এসেছে সে। ভাইয়ের সাথে দেখা করছে। এই ঘটনা বাবা দেখলে বা জানলে খুব কথা শোনাবে। তোয়াকে আসতে দেখে নিশো এগিয়ে এলো, বলল, কিরে এনেছিস ফাইলটা? তোয়া ফাইলটা এগিয়ে দিয়ে সাথে ছোট্ট একটা বক্স দিয়ে বলল, এই নে তোর ফাইল, আর এটা মা দিল। কি এটা? পায়েস, সেদিন তো কিছু খেতে পারিসনি, মা এটা ফ্রিজে রেখেছিল। নিশো ফিচেল হাসলো, বলল, ছোটবেলায় লবণ খাওয়াতে চাইছিল না মা, এখন পায়েস দিচ্ছে কেন? ভাইয়া তুই তো জানিস মা কেমন পরিস্থিতিতে আছে। তুই বল, নতুন শার্ট দেখছি যে, কোথায় আছিস? নিশো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আবিরদের বাড়িতে। শার্টটা কি আবির ভাইয়া কিনে দিল? হ্যাঁ, কিন্তু টাকা হয়তো ফালাক দিয়েছে। তোয়া চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলে উঠল, কি ফালাক দিয়েছে? নিশো তোয়ার মাথায় চাটি মেরে বলল, চিল্লাচ্ছিস কেন? এখন যা, বাসায় যা। বাইরে কেউ দেখলে অসুবিধা হয়ে যাবে। কাল বিকেলে ফোন হাতে রাখিস, কল দিব। তোয়া মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, এবার তোর ভালো একটা কিছু হোক ভাইয়া। যা ভেতরে যা, তুই গেলে আমি যাচ্ছি। তোয়া মৃদু হেসে ভেতরে চলে যেতে নিয়ে আবার ফিরে এসে নিশোর হাতে 500 টাকা দিয়ে বলল, চাকরি পেলে এটা আমাকে ফেরত দিয়ে দিবি, আর ফালাককে বলিস আমার ভাইয়ের খেয়াল রাখতে। তোয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভাই দাঁড়িয়ে থাকা অবস্থায় সে ভেতরে চলে গেল। নিশো একা হাঁটতে শুরু করলো। হঠাৎ পকেটের ফোনটা বেজে উঠল। পায়েসের বক্স আর ফাইলটা এক হাতে নিয়ে পকেট থেকে ফোনটা বের করে দেখলো আবির কল দিয়েছে। মুহূর্ত ব্যয় না করে রিসিভ করলো কল। ওপাশ থেকে অবিন্যস্ত গলায় আবির বলে উঠল, নিশো তুই কোথায়? তাড়াতাড়ি একটু এ বাসায় আয় তো। নিশো উল্টো জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? আমি এক্ষুনি আসছি। প্লিজ তাড়াতাড়ি আয়, হাসপাতালে যেতে হবে। কলটা কেটে গেল। বুকের ভেতরটা কেমন করে উঠল নিশোর। ও বাড়ির কারো কিছু হলো না তো? বাড়ির সবাই হাসপাতালে পৌঁছেছে অনেকক্ষণ। জাবেদ সাহেবের হাতের বেশ খানিকটা অংশ কেটে গিয়েছে। 6টা সেলাই পড়েছে সেখানে। নিশো আর আবির মিলে জাবেদ সাহেবকে নিয়ে হাসপাতালে এসেছিল। বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে দেখে রাবেয়া বেগম ফালাককে নিয়ে চলে এসেছে সেখানে। বাড়িতে থাকতে মোটেও ভালো লাগছিল না তাদের, চিন্তা হচ্ছিল খুব। জাবেদ সাহেব অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে সামনের স্টলে বসেছিল চা খেতে। সেখানেই বসে চেনা পরিচিতদের সাথে আড্ডায় বেশ জমে উঠেছিল সময়টা। বাড়ি ফেরার কিছু মুহূর্ত পূর্বে হঠাৎ 3 জনের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি। এরপর বাড়ি কাছাকাছি হওয়ায় দৌড়ে দৌড়ে দা, বটি, লাঠি যা পেরেছে এনে মারামারি শুরু করে দিয়েছিল। 2 পক্ষকে থামাতে গিয়েই মূলত ওনার এই খেসারত দিতে হলো। সেলাইয়ের পর কি কি করতে হবে সেটা ডাক্তার সাহেব বুঝিয়ে দিলেন সবাইকে। ডাক্তারের কথায় এটা স্পষ্ট যে জাবেদ সাহেবকে কড়া সতর্কতার সাথে অন্তত 2-3 সপ্তাহ কাটাতে হবে। জাবেদ সাহেবকে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি পেতেই নিশো বাহিরে গেল একটা গাড়ি ডাকতে। কিছুক্ষণের মধ্যে ফিরেও এলো। চাচাকে উদ্দেশ্য করে বলল, কাকা গাড়ি এসেছে, বাসায় যেতে হবে, চলুন। জাবেদ সাহেব বেডে বসেছিলেন। এতক্ষণ ভয়ে অসুস্থতায় কাউকে খেয়াল করতে পারেননি। নিশোকে দেখে মৃদু হেসে বললেন, আমার জন্য খুব কষ্ট হয়ে গেছিল তাই না রে বাপ? নিশো মাথা নিচু করলো, নরম গলায় বলল, এরকম একটা পরিবেশ চিন্তা হবে না? ভয় পেয়ে গিয়েছিলাম একটু।
ভালোবাসা আছে দেখি আমার জন্য। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।